নমস্কার বন্ধুরা, টিপস স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে শিশু বিকাশের কোন আলোচনায় উন্নয়ন গাছ বা ডেভেলপমেন্টাল ট্রি এর কথা বলা হয়েছে। তো শিশু বিকাশের কোন আলোচনায় ডেভেলপমেন্টাল ট্রি বা উন্নয়ন গাছের কথা আলোচনা করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। সেটা ইউনিসেফ এর শিশু বিকাশের আলোচনায় কিন্তু ডেভেলপমেন্টাল ট্রি বা উন্নয়ন গাছের কথা বলা হয়েছে। অবশ্যই সেটা আপনারা মেমোরিতে রাখবেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। এবার আমরা 2 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে একটি শিশুর স্নায়ুতন্ত্র পরিপূর্ণ হতে কত বছর সময় লাগে। তো একটা শিশুর স্নায়ুতন্ত্র পরিপূর্ণ হতে একটা শিশুর 16 বছর সময় নেয়। ঠিক আছে, 16 বছর সময় লাগে একটা শিশুর স্নায়ুতন্ত্র পরিপূর্ণ হতে। এবার আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোলবার্গ নৈতিক বিকাশের প্রথম শর্ত হিসাবে কোন চিন্তাবিদের জ্ঞানমূলক বিকাশের নীতিকে মেনে নিয়েছেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন আপনারা। কোলবার্গ নৈতিক বিকাশের প্রথম শর্ত হিসাবে কোন চিন্তাবিদের জ্ঞানমূলক বিকাশের নীতিকে মেনে নিয়েছেন, সেটা হয়ে যাবে পিয়াজের জ্ঞানমূলক বিকাশের নীতিকে কিন্তু কোলবার্গ নৈতিক বিকাশের প্রথম শর্ত হিসাবে মেনে নিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। আপকামিং টিটেড পেপার 2 এর জন্য এবং পেপার 1 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শারীরিক বৈশিষ্ট্য, মানসিক ক্ষমতা প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে শিক্ষার আয়োজনে ও উপকরণ প্রস্তুত করার কথা কে বলেছেন। শিক্ষার আয়োজন ও উপকরণ প্রস্তুত করার কথা কে বলেছিলেন। তো মনে রাখবেন, শারীরিক বৈশিষ্ট্য, মানসিক ক্ষমতা প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে শিক্ষার আয়োজন উপকরণ প্রস্তুত করার কথা যিনি বলেছিলেন, ওনার নাম হলো ফ্রয়েবল। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই আপনারা মেমোরিতে রেখে দেবেন। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে একটি শিশুর প্রগতিমূলক শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম নির্ভর এবং চিরাচরিত পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থার থেকে পৃথকভাবে শিশু শিক্ষাকে চিহ্নিত করার উদ্দেশ্যে কোন শব্দটি ব্যবহার করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে দেখুন, আমরা যদি একটু বুদ্ধি করি তাহলে কিন্তু এখানে কোয়েশ্চেনের মধ্যেই আনসারটা লুকিয়ে আছে। তো সেটার সঠিক উত্তর হয়ে যাবে প্রগতিমূলক শব্দটি প্রথম ব্যবহার করা হয়। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু টেট এক্সামের ক্ষেত্রে আসার অনেকটা পসিবিলিটি আছে। কেননা কারণ আমরা এতটা ডিপ স্টাডি করতে করতে অনেক সময় অনেক ইজি লেভেল কোয়েশ্চেন চলে আসে, যেগুলোতে আমরা হুচুট খেয়ে যাই। ঠিক আছে, তো সেই কারণে আমাদের সব দিক দিয়ে প্রিপারেশন নিতে হবে, আমাদের প্রিপেয়ার থাকতে হবে, যাতে করে কঠিন কোয়েশ্চেন কিংবা সহজ কোয়েশ্চেন যাই আসুক না কেন, যাতে করে আমরা সঠিকটা আনসারটা চুজ করতে পারি। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমি 2 ধরনের কোয়েশ্চেনই রাখার চেষ্টা করেছি। তো মনে রাখবেন, সেটা হয়ে যাবে সঠিক আনসার প্রগতিমূলক। তারপর 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে এটায়ারসিক অফ হিউম্যান ইন্টেলিজেন্স পুস্তকটি কার লেখা। এটায়ারসিক অফ হিউম্যান ইন্টেলিজেন্স পুস্তকটি যিনি লিখেছেন, ওনার নাম হলো স্টার্নবার্গ। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। এটায়ারসিক অফ হিউম্যান ইন্টেলিজেন্স পুস্তকটি যিনি লিখেছেন, ওনার নাম হচ্ছে স্টার্নবার্গ। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ইভ্যালুয়েশন অ্যাপ্রোচ এর প্রবক্তাকে। তো মনে রাখবেন, ইভ্যালুয়েশন অ্যাপ্রোচ এর প্রবক্তা হলেন B.S. ব্লুম। আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 8 নম্বর কোয়েশ্চেন, যেটা বলা হয়েছে চাইল্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বিখ্যাত গ্রন্থটির লেখককে। অবশ্যই আমি বারবার বলছি, এই কোয়েশ্চেনটা আপনারা মেমোরিতে রেখে দেবেন। হারলক। চাইল্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যে গ্রন্থটা, সেটা কিন্তু লিখেছিলেন হারলক। এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি। তো মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সামরিক ও চরম নির্ধারক। সামরিক ও চরম নির্ধারক হলো মূল্যায়নের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ব্যক্তির মানসিক বৃদ্ধি কোন বয়সের পর থেমে যায়। তো মেন্টাল যে গ্রোথ, সেটা থেমে যায় 20 বছর পর থেকে ব্যক্তির মানসিক বুদ্ধিটা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, সোশিয়াল কন্ট্রাস্ট গ্রন্থটি কার লেখা। এটাও কিন্তু টেট এক্সামে একবার এসেছিল, কত সালে এসেছিল সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে এটা এসেছিল। সোশিয়াল কন্ট্রাস্ট গ্রন্থটি কার লেখা, অবশ্যই মনে রাখবেন রুশো। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিশু যখন ঘুমোতে বা খেতে পারে না, তখন যে ধরনের প্রেষণার সৃষ্টি হয় সেই প্রেষণাকে কি বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য, অবশ্যই সেটা মেমোরিতে রেখে দেবেন। শিশু যখন ঘুমোতে বা খেতে পারে না, তখন যে ধরনের প্রেষণা তার মধ্যে উৎপত্তি হতে দেখা যায়, সেটা হলো বিস্ফোরিত প্রেষণা। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন, প্রক্ষোভ বা ইমোশন শব্দটি ইমোবার থেকে এসেছে। এই ইমোবার হলো একটি
ইমোভার কি শব্দ? একটা ল্যাটিন শব্দ। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এইভাবে ঘুরিয়ে আসতে পারে, অবশ্যই সেক্ষেত্রেও আপনাদের প্রিপেয়ার হতে হবে, ল্যাটিন শব্দ সেটা। তারপর 14 নম্বর কোয়েশ্চেন, ম্যাক্সিমস অফ টিচিং এর প্রাথমিক ধারণা কে দেন? ম্যাক্সিমস অফ টিচিং এর প্রাথমিক ধারণা যিনি দিয়েছিলেন ওনার নাম হলো স্পেন্সার, ঠিক আছে। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মানব জীবনের বিকাশকে বিভিন্ন স্তরে বিভাজনের প্রথম প্রচেষ্টা কার দ্বারা সম্পন্ন করা হয়? মানব জীবনের বিকাশকে বিভিন্ন স্তরে ভাগ করেছিলেন, প্রথম যিনি করেছিলেন ওনার নাম হলো রুশো। রুশোর দ্বারা কিন্তু মানব জীবনের বিকাশকে প্রথম বিভিন্ন স্তরে ভাগ করার প্রচেষ্টা করা হয়েছিল। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ম্যাচুরেশন শব্দটি প্রথম শিশু বিদ্যায় কে ব্যবহার করেন? তো ম্যাচুরেশন যে শব্দটা প্রথম শিশু মনোবিদ্যায় ব্যবহার করা হয় সেটা হলো গ্যাসেল। গ্যাসেল কিন্তু ম্যাচুরেশন শব্দটিকে প্রথম মনোবিদ্যার ক্ষেত্রে ব্যবহার করেছিলেন। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বুদ্ধির মধ্যে সাধারণ উপাদান ও বিশেষ উপাদান এই দুই প্রকার উপাদান রয়েছে, আর এই দুই প্রকার উপাদানের কথা কে বলেছেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি বারবার বলছি এই কোয়েশ্চেনটা অবশ্যই মেমোরিতে রাখবেন। বুদ্ধির ক্ষেত্রে সাধারণ উপাদান এবং বিশেষ উপাদান এই দুই প্রকার উপাদান যিনি করেছিলেন, যিনি করেছিলেন ওনার নাম হচ্ছে স্পিয়ারম্যান, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, এটা 2019-এ এই কোয়েশ্চেনটা এসেছিল, অবশ্যই সেটা মনে রাখবেন। ডিফারেন্সিয়েটেড মডেল অফ গিফটেডনেস অ্যান্ড ট্যালেন্টের উদ্ভাবক কে? গিফটেডনেস অ্যান্ড ট্যালেন্টের উদ্ভাবক কে হলেন ফ্রাঙ্কোয়েন গ্যাগনে। এই কোয়েশ্চেনটা 2019 টিটেটে এসেছিল, অবশ্যই সেটা মনে রাখবেন, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে উন্নত বুদ্ধিসম্পন্নদের ক্ষেত্রে 3 রিং কনসেপশন এর প্রবর্তক কে করেন? তো মনে রাখবেন 3 রিং কনসেপশন এটা করেছিলেন জোসেফ রেনজুলি। এটাও কিন্তু 2019 টিটেটে এই কোয়েশ্চেনটা এসেছিল। তারপর আমরা মুভ করছি 16 PF অভিজ্ঞাটি কার তত্ত্বকে ভিত্তি করে আছে? তো 16 PF যেটা কার তত্ত্বকে ভিত্তি করে আছে সেটা হলো কেটেলের তত্ত্বকে। এটাও 2019 টিটেটে এসেছিল, ঠিক আছে। কেটেলের তত্ত্বকে কিন্তু 16 PF অভিজ্ঞাটি ভিত্তি করে আছে। তারপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে প্রেশনার অ্যাকশন রেগুলেশন তত্ত্বটির প্রবক্তাকে, অর্থাৎ কার্যকারণ তত্ত্ব। আমি পূর্বেই বলেছিলাম অ্যাকশন রেগুলেশন তত্ত্বটির প্রবক্তা হলেন উইনফ্রেড হ্যাকার, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ওশিয়ান তত্ত্ব হলো একটি। তো এশিয়ান তত্ত্ব কি তত্ত্ব? ওশিয়ান হলো একটা ব্যক্তিত্বের তত্ত্ব, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন, ব্যক্তিত্বের তত্ত্ব হলো ওশিয়ান। তারপর 23 নম্বর কোয়েশ্চেন, এখানে বলা হয়েছে এক্সিলারেশন পদ্ধতিটি মূলত ব্যবহৃত হয় যাদের সমস্যা সমাধানে, তারা হলো। এই কোয়েশ্চেনটা 2017 কিংবা 2019 এই দুটোর মধ্যে কোনো একটা সালে এই কোয়েশ্চেনটা এসেছিল, অবশ্যই সেটা মনে রাখবেন। 2019 বা 2017 এই কোয়েশ্চেনটা টিটেটে এসেছিল। সেটা এক্সিলারেশন পদ্ধতিটা ব্যবহৃত হয় যাদের সমস্যা সমাধানে, তারা হলো মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে এক্সিলারেশন শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন সংস্থাটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসঙ্গে বিন্দু উল্লেখ করেনি? তো কোন সংস্থাটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বিন্দু উল্লেখ করেনি? সেটা হলো বিশ্বব্যাংক, ঠিক আছে। বিশ্বব্যাংক কিন্তু কোনো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে কোনো বিন্দু উল্লেখ করেনি। তারপর আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার সাফল্যের জন্য দরকার হলো। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার সাফল্যের জন্য কি দরকার? নমনীয় পাঠ্যক্রম ও সহপাঠ্যক্রম ব্যবস্থা দরকার। নমনীয় পাঠ্যক্রম ও সহপাঠ্যক্রম ব্যবস্থা সেক্ষেত্রে দরকার। তারপর 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কে শিশু বিকাশের ঊর্ধ্বক্রমিক তত্ত্বের কথা বলেছেন? শিশু বিকাশের ঊর্ধ্বক্রমিক তত্ত্বের কথা কে বলেছিলেন? সেটা বলেছিলেন স্ট্যানডিফোর্ড কিন্তু শিশু বিকাশের ঊর্ধ্বক্রমিক তত্ত্বের কথা বলেছিলেন। তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিক্ষণের মানসিক প্রস্তুতির কথা কে বলেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। শিক্ষণের মানসিক প্রস্তুতির কথা যিনি বলেছিলেন ওনার নাম হচ্ছে কুহলার। তারপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বৃদ্ধি হলো দেহযন্ত্রের ক্রিয়া যা পরিবেশের ক্রিয়ার দ্বারা সম্পূর্ণভাবে নির্ধারিত হয় না, উক্তিটি করেছেন। তো বৃদ্ধি হলো দেহযন্ত্রের একটা ক্রিয়া যা পরিবেশের ক্রিয়ার দ্বারা সম্পূর্ণভাবে নির্ধারিত হয় না, একদম ঠিক। সেটা কে করেছিলেন? অবশ্যই সেটা মনে রাখবেন, সেটা হচ্ছে আর্নল্ড গ্যাসেল কিন্তু এই ধরনের উক্তিটা করেছিলেন। তারপর আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, এটা 2015-এ টেটের ক্ষেত্রে এসেছিল, টেটে এসেছিল এই কোয়েশ্চেনটা। 2015 টেটে এই কোয়েশ্চেনটা এসেছিল, অবশ্যই সেটা মনে রাখবেন। কোনো ক্ষেত্রে কিছু লোকের বুদ্ধি হলো গড়, কিছু লোকের বুদ্ধি হলো খুব ভালো এবং কিছু লোকের বুদ্ধি হলো খুব খারাপ। এই বক্তব্যে যে নীতিটি স্থাপিত হয়েছে সেটি হলো বুদ্ধির বন্টন, অবশ্যই সেটা মনে রাখবেন। 2015-এ আমি বারবার বলছি 2015
সিটেটের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা দেওয়া হয়েছিল এবং এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে টিটেটের ক্ষেত্রে, তাই আমি এই কোয়েশ্চেনটা দিলাম। সেটা সঠিক আনসার হবে বুদ্ধির বন্টন। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে চিন্তনলয় একটি। এটাও কিন্তু 2015 সিটেটের ক্ষেত্রে এসেছিল, অবশ্যই সেটা মনে রাখবেন। চিন্তনলয় একটি মানসিক ক্রিয়াসঙ্গত পদ্ধতি, মানসিক ক্রিয়াসঙ্গত পদ্ধতিকেই কিন্তু চিন্তন বলা হয়ে থাকে। তো এই ছিল পেডাগজি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম ওরিয়েন্টেড 30 পেডাগজি কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। আবারও সবাইকে ধন্যবাদ।